নমস্কার। ক্যাম্পাস প্লাস চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজকে আমাদের যিনি অতিথি আছেন তাকে যারা একদম তরুণ নয় তারা সবাই অনেকেই চেনেন, বহুজনে চেনেন, অত্যন্ত বহুল প্রচারিত মুখ। কিন্তু যারা তাকে এখনো হয়তো চিনে উঠতে পারেনি তাদের চেনা দরকার। কারণ তার যে কর্মকাণ্ড, তার যা ইতিহাস, সেটা শুধুমাত্র খবরের জন্য নয়, যারা বিভিন্ন অঙ্গনের শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন বা অন্যান্য ব্যাপারেও যারা এই সামাজিক অর্থনৈতিক এই সমস্ত ব্যাপারে যারা খবরাখবর রাখেন, তারা জানেন এই ব্যক্তি কে। যাই হোক, বলি, হান্নান মোল্লা। অন্তত ইনি হচ্ছেন সেই ধরনের রেয়ার, বলা যেতে পারে সাংসদ, যিনি 8 বার নির্বাচিত হয়েছেন একই কেন্দ্র থেকে এবং লোকসভাতে। অর্থাৎ কিনা 8 বার মানুষের সামনে দাঁড়িয়েছেন এবং 8বারই জিতেছেন, 2009 সাল ছাড়া। কিন্তু এটা হচ্ছে তার একটা অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে, যেখানে বলছিলাম যে যারা পড়াশোনা করছেন বা যারা সোশ্যাল ইস্যুজে যারা ইন্টারেস্টেড, তাদের জেনে রাখা প্রয়োজন যে 2020 সাল থেকে যে কৃষক আন্দোলন হয়েছে স্বাধীন ভারতের বুকে, এটাই বোধহয় সব থেকে বড় একটা আন্দোলন। আমি জানি না, আমারও অত জানা নেই, হান্নান সাহেবের কাছ থেকে জেনে নেব। তো প্রথমে একটু দু একটা কথা বলে নিই, তা না হলে হান্নান সাহেবের ব্যাপারটা একটু এক্সপ্লেন করতে সুবিধা হবে। 2020 সালের 5th জুন 3টি অর্ডিন্যান্স জারি হয়, কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স। The Farmers Produce Trade and Commerce Promotion and Facilitation Ordinance 2020। তারপর ফার্মার্স এম্পাওয়ারমেন্ট প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইসেস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্মার সার্ভিসেস অর্ডিন্যান্স 2020। দি এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2020। এই তিনটে মিলিয়ে একে বলা হয় কৃষি বিল, বা ইংরেজিতে বলে ফার্মার্স বিল বা ল, যাই হোক, যে নামেই ডাকা হোক। 2014 সালের 20 সালের 14ই সেপ্টেম্বর লোকসভাতে এটা পাস হয়, 20 সেপ্টেম্বর রাজ্যসভায় পাস হয়, এবং তারপর এটা আইনে পরিণত হয়। তো যাই হোক, তো এই এই ব্যাপারটা তারপর থেকে তো সারা ভারত এটা নিয়ে উত্তাল হয়েছিল। এইখান থেকে হান্নান সাহেবের কাছ থেকে এর ইতিহাসটা জানতে চাইব। প্রথমে আগে উনি বিলটা সম্পর্কে কিছু বলুন, তারপর আমাদের প্রশ্ন শুরু হবে। হান্নান সাহেব, আপনাকে স্বাগত। এবং আপনাকে এইবারে এই এই যে কৃষি বিল, আগে এই কৃষি বিলের মধ্যে কি ছিল যেটা নিয়ে এত প্রতিবাদ আন্দোলন এবং শেষ পর্যন্ত বিলটা উইথড্রন হলো, আগে সেইটা একটু জেনে নেবো যে কি ছিল বিলে। কৃষি বিল তিনটের এগুলো আমরা বলি ব্ল্যাক অ্যাক্ট। ভারতবর্ষের ইতিহাসে কৃষকদের উপরে সবচেয়ে বড় আইনি আঘাত নরেন্দ্র মোদী সরকার 2020 সালে নামিয়ে আনে। প্রথমে 5 তারিখে শুনলেন রাতের মধ্যরাত্রে অর্ডিন্যান্সের মাধ্যমে, এবং তারপরে আস্তে আস্তে পার্লামেন্টে একে পাশ করার মধ্য দিয়ে এবং পরে রাষ্ট্রপতি সই করে আইনে পরিণত করার পদ্ধতি। এই তিনটে কানুনকে আমরা কালা আইন কেন বলছি গোটা ভারতবর্ষের কৃষক? কারণ ভারতবর্ষের কৃষক এই আইনের মানে খসড়া দেখি, অর্ডিন্যান্সের খসড়া দেখি তারা বুঝেছিল এটা হচ্ছে কৃষকদের জন্য মৃত্যু পরোয়ানা। সেই জন্য তার পরের দিন থেকেই আমরা সারা ভারত কৃষক সভা যখন এই আইন গ্রামে গঞ্জে পোড়াবার আহ্বান করলাম, তখন হাজার হাজার কৃষক
তার নিজের নিজের এলাকায় এই আইনের কপি তারা জ্বালিয়েছে এবং তাদের প্রাথমিক ক্রোধের প্রকাশ ঘটিয়েছিল। কি ছিল আইনগুলোতে? আমরা বারবার মানুষকে বলেছি এই তিনটে আইন মোদি বলছে কৃষকের ভালোর জন্য, কিন্তু এটা কৃষির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তিনটি আইনে কিন্তু ট্রেডের সঙ্গে সম্পর্ক। কৃষি তো উৎপাদন, কৃষি তো ব্যবসা না। কিন্তু তিনটি যে এবং পেশও করছিল, ডিফেন্ড করছিল কমার্স মিনিস্টার, ট্রেড মিনিস্টার, অর্থাৎ ট্রেডের সঙ্গে রিলেটেড এই কানুন। একটা কানুনের উদ্দেশ্য ছিল যে এই ট্রেড যে হয় কৃষির ট্রেড, আস্তে আস্তে এই ট্রেডটা কৃষকের হাত থেকে, মধ্যবর্তী সাধারণ ছোটখাটো দোকানদারদের হাত থেকে এটা কর্পোরেট মনোপলিদের হাতে তুলে দেয়। এবং সেই জন্যই যে আমাদের আগে কৃষি দ্রব্য বিক্রি করার জন্য যে মান্ডি ছিল, মান্ডিতে গেলে বিক্রি করলে একটা দাম যে নির্দিষ্ট সেটার দামে কিনতে বাধ্য। কিন্তু প্রথমেই এই আইনে ছিল এই মান্ডি তুলে দেওয়া হবে। অর্থাৎ সরকারি মান্ডি থাকবে না, এবং মান্ডিগুলো পরিচালনা করবে কর্পোরেট হাউস। তারাই বিভিন্ন জায়গায় ক্রয় কেন্দ্র খুলে এগুলো ক্রয়ের ব্যবস্থা করবে। এটা হচ্ছে একটা। এবং তার ফলে কি হবে, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো আইন সেখানে চলবে না। সেখানে যা বাজারের অনুযায়ী যারা দাম ঠিক করবে, তারা যে দাম দেবে অলমোস্ট সেই দামই বিক্রি করতে বাধ্য হবে। এটা ছিল একটা কৃষি দ্রব্য। যখন কৃষকের জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সে কৃষক ফসলের দাম পাচ্ছে না, খরচা বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচা, সার, সেচ, বীজ, বিজলি, বিদ্যুৎ, ডিজেল সবের দাম বেড়ে যাচ্ছে হু হু করে। অথচ এত খরচা করেও বহু টাকার আহ, সুদে, প্রায় কেন, কৃষকরা বেশিরভাগই সরকারি ব্যাংকের টাকা সুদ, ঋণ পেত না। তাই সুদখোরের কাছ থেকে চড়া দরে সুদ নিয়ে তারা যখন চাষ করছে, তখন সেই চাষে নামার পর দেখা যাচ্ছে যখন উৎপাদন হলো, ঝড় ঝন্ডা ক্ষয়ক্ষতি বাদ দিয়েও যখন উৎপাদনটা বাজারে এলো, তখন দেখা গেল সে খরচের দাম পাচ্ছে না। এই নিয়ে কৃষকরা বহুদিন আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনের ফলই ছিল স্বামীনাথন কমিশন কে নিয়োগ করা। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী স্বামীনাথনকে নিয়োগ করা হয়েছিল, এবং তিনি 6 বছর সারা দেশে কাজকর্ম করে তথ্য সংগ্রহ করে তিনি বলেছিলেন কৃষক যে ফসলের দাম পাচ্ছে না, এটাই হচ্ছে কৃষি সংকটের কারণ। কারণ তার লোকসান দিয়ে একটা ব্যবসা কতদিন চলবে? একবার চলতে পারে, দুবার চলতে পারে, বছরের পর বছর লোকসান দিয়ে কোনো ব্যবসা চলতে পারে না। কিন্তু কৃষি হচ্ছে ভারতবর্ষের একটা লোকসানের ব্যবসা। সেই জন্য একে বাঁচাতে গেলে, কৃষককে এবং কৃষিকে বাঁচাতে গেলে ফসলের ন্যায্য দাম দিতে হবে। এবং ন্যায্য দাম তিনি ঠিক করেছিলেন খরচের 1.5 গুণ। অর্থাৎ যে ফর্মুলা ছিল C2 + 50%। এই C2 50% দাম হলে তিনি দেখিয়েছিলেন যে এতে কৃষক যে খরচা করছে সেই খরচা উঠে আসবে, হান্নান সাহেব, এবং একটু সেই একটু খরচা জিজ্ঞাসা করি, C2 মানে ব্যাপারটা কি হলো? ফর্মুলা। অর্থাৎ যেখানে উম ফসলের দাম যখন নির্ধারণ হবে, সেখানে হচ্ছে তার খরচা, সারের খরচা, সেচের খরচা, বীজের খরচা, মজুরির খরচা এর সঙ্গে যুক্ত করতে হবে। তার সঙ্গে থাকবে জমির যে খরচা, এবং তার সঙ্গে ব্যাংকের যে সুদ ঘাটবে। এই সব জুড়ে যে খরচা হবে সেটা হচ্ছে C2। সেই C2-র দামটা হচ্ছে সঠিক দাম। কিন্তু গভর্নমেন্ট রোজ প্রচার করছে যে তারা C2 দিচ্ছি। এটা মিথ্যে কথা, 100 ভাগ মিথ্যে কথা। আমরা বারবার অঙ্ক করে দেখিয়েছি এটা মিথ্যে কথা। এটা ওরা যেটা দিচ্ছে সেটা ফর্মুলা হচ্ছে A2 + 50%। A2 50% এর মতলব হচ্ছে তাতে ফসলের যে খরচা, সেচ, সার, বীজ ইত্যাদি জড়া হবে, কিন্তু সেখানে ওই জমির যে ক্ষয়ক্ষতি তার যে খরচা এবং তার সঙ্গে যে ব্যাংক ঋণ, এগুলো জোড়া হবে না। তার ফলে যাহা দাম ঠিক হচ্ছে, C2-র চেয়ে A2, C2 ফর্মুলায় যা খরচা হয় তার চেয়ে A2 ফর্মুলায় 20 to 25% কম হয়। আর এই হচ্ছে, সেই জন্য আমরা বারবার বলেছি, আর মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রায় 300-র বেশি পাবলিক মিটিং এ বলেছিল যে আমি প্রধানমন্ত্রী হলে এই স্বামীনাথন কমিশন মোতাবেক কৃষককে ফসলের দাম দেব। অনেকে কৃষক আশাও করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরই তিনি ভুলে গেলেন এবং দেওয়া বন্ধ, না দিতে রাজি হলেন না। কোর্টে যখন কেস করলো কৃষকেরা, তখন তিনি বললেন
যে এটা করা যাবে না, কারণ এতে বাজারের ডিস্টরশন হবে, মার্কেট ডিস্টরশন হয়ে যাবে, এত দাম দিলে মার্কেটের বিকৃতি করবে। তা তুমি কি জানো, এর বিরুদ্ধেই হচ্ছে গিয়ে আমরা আন্দোলন করছিলাম। এবং এই একটা আইনের লক্ষ্য ছিল এই দামটা C2+50% না দেওয়া, এটা ছিল একটা আইনের লক্ষ্য। আরেকটা ছিল প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট, ধান কিনে প্রকিউর করা হয়, তার জন্য একটা যে দাম সরকার C2+50% ওই দামে কিনলে পরে তাহলে কৃষক লাভজনক দাম পাবে, এবং সেই লাভের যে টাকা পাবে তাতে তার নিজের খরচা উঠে আসবে 1 নম্বর, তারপরে তার জীবিকার জন্য যে খরচা সেটা উঠে আসবে, এবং একটা অংশ বাঁচবে যেটা পরবর্তীকালে পরের বছরে সে বিনিবেশ করতে পারবে, যেটা কৃষিতে পুঁজির অভাব, সুদখোরের কাছে যেতে হয়, তাকে সুদখোরের কাছে যেতে হবে না, তার সেই পয়সা থেকে সে বিনিয়োগ করতে পারবে। এই তিনটে কাজই ওই C2+50% দাম হলে হবে। কিন্তু যখন A2+50% দিচ্ছে, তখন প্রায় সেটা হচ্ছে খরচের 15 to 20% কম। এইটা হচ্ছে প্রথম আঘাত কৃষকদের, যা দাম সঠিক না দেওয়া এবং তার প্রকিউরমেন্ট সরকার না করা। আর প্রকিউরমেন্ট না করলে পরেই হচ্ছে রেশনের মধ্যে সেটা প্রকিউর করে দেওয়া হয়, রেশন ব্যবস্থা উঠে যাবে, তাতে 1 কোটি 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 মানুষ যারা রেশন পায় তারা না খেয়ে মরবে। এই একটা ছিল। দ্বিতীয় ছিল জমি। কৃষি যে জমি চাষ করে কৃষক, সেই জমিগুলো আস্তে আস্তে কৃষকের কাছ থেকে নিয়ে নেওয়া এবং কর্পোরেটকে দেওয়া। কারণ এই কর্পোরেটই হচ্ছে সাইলো তৈরি করতে শুরু করে দিয়েছিল, বড় বড় এটা 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 হাজার হাজার কোন একর। আইনে, এটা কোন আইনে আপনি যেটা বলছেন নিয়ে নেওয়াটা, এই তিনটের মধ্যে কোন আইনটাতে এটা ছিল? ওই দ্বিতীয়টা। দ্বিতীয়টা, মানে দ্বিতীয়টা ওই দি ওটা। ফার্মার্স এম্পাওয়ারমেন্ট, ওই ওই ওইটা? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তো ওখানে কি হবে, ওরা ওই তখন ওরা ওই যারা কর্পোরেট হাউস, তারাই হচ্ছে ক্রয় করবে, এবং তারাই হচ্ছে গোডাউন বানিয়ে সেখানে জমা করবে, এবং তারাই দাম নির্ধারণ করে দেশে বিদেশে বিক্রি করবে। এটা হলে পরে আমাদের হচ্ছে কৃষক তার নিজের জমি হারায়। অর্থাৎ কি হবে, আস্তে আস্তে অন্যান্য পশ্চিমী দেশের মতন জমিগুলো কর্পোরেট হাতে চলে যাবে, আর কৃষকরা হয়ে যাবে তার নিজের জমিতে কৃতদাস। কারণ কর্পোরেট হাউস তাদেরকে অর্ডার করবে যে আমাকে এত আলু তৈরি করে দাও, এত টমেটো তৈরি করে দাও, এই স্পেসিমেনে দিতে হবে। কৃষক উৎপাদন করে সে কি দিতে বাধ্য, তাকেই বেচতে বাধ্য, যে দাম তারা দেবে সেই দাম নিতেই বাধ্য। এবং যদি তার স্পেসিফিকেশন অনুযায়ী না হয়, তাহলে হচ্ছে গিয়ে যা উৎপাদন করেছে সবটা বাতিল হয়ে যাবে। এই ভয়ানক একটা মানে ষড়যন্ত্র কৃষকের বিরুদ্ধে। তারপরে এটি ছিল দ্বিতীয় ফসলের। আর তৃতীয় ছিল রেশন ব্যবস্থাটাকে, ওই যে ছিল যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে খতম করা। অর্থাৎ রেশন আস্তে আস্তে পাবলিকের বাজারে চলে যাওয়া, কর্পোরেট কিনবে, কর্পোরেট বেচবে, কর্পোরেট ডিস্ট্রিবিউট করবে। কিন্তু হচ্ছে গিয়ে সরকার যে কিনে নিয়ে, যে সঠিক দামে কিনে নিয়ে জমাতো, তাতে কৃষকের লাভ হতো। আর জমা থাকলে পরে গোডাউনে সেটা রেশনের বিলি করা যেত নিশ্চিত পরিমাণে। এই রেশন ব্যবস্থাটাও ক্ষতিগ্রস্ত হতো। এই তিনটে যে মূল দরকার, তিনটি কৃষি ব্যবসার সঙ্গে যুক্ত, এবং ওই তিনটে আইনের মধ্য দিয়ে প্রকাশ করো। আমরা যখন কৃষককে বোঝালাম, কৃষকরা বুঝলো যে কৃষকের সম্পূর্ণ সব বোনাস হয়ে যাবে, সে ফসলের দাম তো পাবেই না, উল্টে তার দাম কমে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে সেকে সরকারের বড় বড় কর্পোরেট কালোবাজারিদের হাতে, কর্পোরেটের হাতে নির্ভর, তাদের পথে খেলনা হয়ে যেতে হবে। এবং নিজের তার জমির মালিকানা আস্তে আস্তে চলে যাবে, নিজের জমি সেগুলো কর্পোরেট নিয়ে নেবে, এবং সেই কর্পোরেটের জমিতে নিজেকে মেহনত করে তারা যে অর্ডার দেবে সেই ফসল ধীরে ধীরে উৎপাদন করে তার বাজারের একটা অংশ হয়ে যেতে হবে। এই তিনটে আইনের মূল উদ্দেশ্য ছিল তাই। সেই জন্য যখন আমরা বললাম এই তিনটা আইন হচ্ছে কৃষকের সর্বনাশ করবে, সেই জন্য তখন পুরো দেশে আমরা আমরা আন্দোলন করব। তখন আমরা ঠিক করলাম, আমরা কৃষক সভা থেকে আন্দোলনের ডাক দিয়েছি, AIKSCC থেকে। তখন দেখলাম আমরা বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করছি, তখন আরো অনেক সংগঠন যাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, তারাও তাদের এলাকায় সাধ্য মতো যা যা খবর পাচ্ছে তার ভিত্তিতে রাস্তায় না। তখন আমরা ঠিক করলাম যে এই আন্দোলনটা যেহেতু বহু মানুষ আসতে চাইছে, সুতরাং একে আরো বেশি সংহত করা দরকার। তখন আমার ওই 20 অক্টোবর, ওই হচ্ছে 18 অক্টোবর, আমরা 2020 দিল্লিতে আমরা একটা মিটিং ডাকলাম কৃষক সংগঠন। তাতে আমাদের যারা সংগঠন ছিল প্রায় 200-র বেশি,
যারা আন্দোলনের সঙ্গে আমাদের কৃষক সভার সঙ্গে ছিল তারা ছিল, আরো প্রায় 200-র বেশি সংগঠন যারা আমাদের সঙ্গে ছিল না, তার মধ্যে মাঝারি চাষি ধনী চাষি সংগঠনও ছিল। এইসব সংগঠনগুলো তারা এতে যোগ দিল এবং সেই সম্মেলন দিল্লিতে হলো। সেখান থেকে ঠিক হলো যে না, আমরা সবাই মিলে, যেহেতু সমস্যা আমাদের সমান, শত্রু আমাদের একই, একই জন, একই সরকার, নীতি হচ্ছে আমাদের বিরুদ্ধে সকলেরই, তাই আমরা আলাদা না করে যদি একসঙ্গে করি তাহলে এই আন্দোলন অনেক বেশি জোরদার করা যায়। সেখানে ঐক্যমত হয়ে আমরা করলাম। তো আমাদের আগে নাম ছিল অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি, কৃষক সভার নেতৃত্বে যেটা ছিল। ওরা বললো না, এটা আপনাদের সংগঠন, আমরা নতুন সংগঠন করতে হবে। আমরা মেনে নিলাম যে হ্যাঁ, ঐক্য খাতিরে তখন একটা নাম হলো সংযুক্ত কিষাণ মোর্চা, এসকেএম গঠিত হলো। এবং এসকেএম কল দিল যে আমরা আগামী 26শে নভেম্বর এই দাবিগুলো নিয়ে, ফসলের ন্যায্য দাম, এবং সেই ন্যায্য দাম C2+50% দিতে হবে, এবং সেই দামে সরকারকে খরিদ করতে হবে, রেশন ব্যবস্থাকে দুর্বল করা চলবে না। এই আন্দোলনকে আমরা ডাক দিলাম যে 26শে নভেম্বর 2020-তে দিল্লি চল। এই আন্দোলনের হচ্ছে গিয়ে তৃতীয় স্তরের সূত্রপাত। প্রথমে আচ্ছা, যে আন্দোলন হচ্ছিল হান্নান সাহেব, এলাকায় এলাকায় একটা 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 একটু প্রশ্ন করে রাখি। এই যে বিলগুলো, এই বিলগুলোকে এই বিলগুলোতে কি রাজ্য সরকারগুলোর কোনো অ্যাপ্রুভালের ব্যাপার ছিল, না রাজ্য সরকারের এর মধ্যে কোনো ব্যাপার ছিল না? রাজ্য সরকারগুলোর ভূমিকা যেভাবে, কেন এগুলো হচ্ছে সবই রাজ্য, কৃষি হচ্ছে এগ্রিকালচারের ব্যাপার, এগ্রিকালচার হচ্ছে রাজ্য জয়েন্ট সরকারের ব্যাপার, জয়েন্ট কিন্তু লিস্টে। রাজ্যের ব্যাপার। কিন্তু রাজ্য, কেন্দ্র সরকার যখন কৃষির ব্যাপারে আইন করছে, তখন কিন্তু রাজ্যগুলোর সঙ্গে কোনো পরামর্শ করছে না। আচ্ছা। রাজ্যগুলোর এই জন্য যে প্রতিবাদ করা যেভাবে উচিত ছিল, সেভাবে রাজ্যের প্রতিবাদ কণ্ঠস্বর গুলো আমরা খুব বেশি আমরা বলেছি রাজ্যগুলোকে, তোমার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু ট্রেডের নামে করা হচ্ছে, কৃষির নামে না করে, কিন্তু হচ্ছে সবটাই কৃষির সঙ্গে যুক্ত। সেই জন্য তোমরা প্রতিবাদ করো। তো সেই জন্য কৃষি আদ- যেভাবে রাজ্য সরকারগুলোর বিরোধিতা কিছু কিছু রাজ্য সরকার করেছে, কেরালার সরকার, পাঞ্জাবের সরকার, এরা, এরকম দু একটা সরকার তারা প্রতিবাদ করেছে, কিন্তু সমগ্র রাজ্য সরকার ঐক্যবদ্ধভাবে রাজ্যের অধিকার কেন্দ্রের হাতে থেকে যে বঞ্চিত হওয়া ষড়যন্ত্র, তার বিরুদ্ধে কণ্ঠ, একসঙ্গে কণ্ঠের আওয়াজ তারা তোলেনি। আচ্ছা, যাই হোক, আরেকটা সরকার আরে উৎসাহিত আরে হয়ে আরেকটা চালু প্রশ্ন। করলো এবং ঘোষণা করলো, সেটা পার্লামেন্টে পাশ করাবার জন্য নিয়ে গেল। এবং শেষ পর্যন্ত পার্লামেন্টে বিরোধীদের বার করে দেওয়া, তাদের মারধর করে, আক্রমণ করা, ভোট করে শেষ পর্যন্ত গায়ের জোরে সেই আইনটা পাশ করানো হলো। একটা প্রশ্ন আরেকটু করতে হচ্ছে, যেহেতু অনেকেরই কনসেপশন নেই, সেটা হচ্ছে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। এটা কি সেন্ট্রাল হ্যাঁ। গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রার্ড হয়, না স্টেট গভর্নমেন্টেরও এর মধ্যে কোনো ব্যাপার আছে? না না, আমাদের দেশে আগে থেকে একটা নিয়ম আছে, CSCP, হুম, হ্যাঁ, হুম, হুম। কম্প্রিহেন্সিভ এগ্রিকালচারাল প্রাইস একটা কমিটি আছে। আচ্ছা, সেই CSCP তারা একটা দাম ঘোষণা করে। আচ্ছা, সেটা সেটা বাজারে হয়তো 15টা, 20টা, 30টা, 40টা ফসলের ন্যূনতম দাম কি হবে, তারা প্রতি বছরে ঘোষণা করে, আচ্ছা। সিএসসিবি ঘোষণা করে। সিএসসিবি যারা ঘোষণা করে, আমরা বলছি এটা হচ্ছে গিয়ে MSP প্রয়োজনের চেয়ে অনেক কম। যেমন এই বছরের ধরুন আমরা এই যে তুলো চাষ নিয়ে আন্দোলন শুরু করি, হুম, হুম। হ্যাঁ, তুলো চাষের CSCP দাম ঠিক করলো 7,710 টাকা কুইন্টাল, 7,710 টাকা কুইন্টাল। কিন্তু এটা C2+50% হলে এর দাম হবে 10,075 টাকা। তাহলে এবার 2,365 টাকা পার কুইন্টালে কৃষকের লস হচ্ছে CSCP দামের দ্বারা, এবং MSP ওই স্বামীনাথন কমিশনের সুপারিশ না মেনে দেওয়ার ফলে। এইটাই হচ্ছে গিয়ে আমাদের বিরোধ, যে তুমি যেটা, আর মোদী রোজ বলছে আমরা হচ্ছে গিয়ে MSP দিচ্ছি, আমরা তো দিচ্ছি। MSP তো MSP তুমি বলছো ওটা MSP, কিন্তু ওটা তোমার ফর্মুলার MSP। ও কৃষকের কোনো সর্বনাশ হচ্ছে প্রত্যেকটা। প্রতি বছরে ধান যেমন উৎপাদন হয়, ধান উৎপাদন করতে 1 কুইন্টাল খরচ হচ্ছে গিয়ে 1,900 থেকে 2,000 টাকা। আর তোমার CSCP দাম ঠিক করে দিচ্ছে কত, সে 1,600-1,700 টাকা দাম ঠিক করে দিচ্ছে। তারপরে বাজারে বিক্রি হচ্ছে কত, কৃষক বাজারে গিয়ে 1,500, 1,300, 1,400 টাকায় বিক্রি, আধা দাম। তো এইভাবে একটা লোকসান দিয়ে একটা ব্যবসা চলতে পারে না। তাই তো কৃষক আত্মহত্যা করতে, ভারতবর্ষে 3 লক্ষ, 3.5 লক্ষ কৃষক আত্মহত্যা করলো। তার মূল তো কারণ ফসলের দাম না পেয়ে দারিদ্র, এবং ঋণ যেটা নিয়েছে সেই ঋণ শোধ করতে না পেরে
তার জ্বালায় আত্মহত্যা। সেই কৃষকের আত্মহত্যারও এই কারণ হচ্ছে কৃষি সংকট, এবং কৃষি সংকটের কারণ হচ্ছে ফসলের ন্যায্য দাম না পাওয়া। এই জন্যই কৃষক আন্দোলনের মূল লক্ষ্যই ছিল যে ফসলের ন্যায্য দাম দিতে হবে, এবং সে দাম হবে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে দিতে হবে, এবং সরকারকে প্রক্রিয়া করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এককালীন ঋণ মকুব করতে হবে। ওটা স্বামীনাথন বলেছিলেন যে যে ঋণ আছে এককালীন যদি মকুব করে দাও, আর তা সেই বছর থেকে যদি এই নতুন দাম দাও, তাহলে পরের বছর থেকে কৃষকের আর কোনো ঋণও থাকবে না, নতুন করে ঋণ দিতেও হবে না। 1-2% যদি নেয় তার টালার ব্যবস্থা করা যাবে। সমস্ত কৃষককে এবার সুদখোরের কাছে গিয়ে হাত পেতে গরিব আরো গরিব হবে, এটা হতে হবে না। এটাই ছিল মানে আমাদের আন্দোলন, কৃষকদের দাবি। হুম, এবং সেই দাবি আপনারা জানেন, নিয়ে আমরা আমরা বললাম আমরা এই দাবি সরকারকে জানাবার জন্য দিল্লি আসবো, হুম, রামলীলা ময়দান, হুম, 26শে নভেম্বর। হুম, সরকার ঘোষণা করলো আমাদের দিল্লিতে ঢুকতে দেবে না। যেন কৃষকরা বিদেশি, কৃষকরা দেশের শত্রু, তার সরকারের কাছে নিজের দাবি জানাবার অধিকার নেই। আমরা বললাম আমরা যাব, আমার অধিকার আছে, আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমি সরকারের কাছে আমার দাবি জানাবার। তো আমরা যাব দিল্লিতে। তখন যখন 26শে নভেম্বর দিল্লি যাওয়ার যাত্রা শুরু হলো, তো সরকার কি করলো, এই 5টা রাজপথ ধরে আমরা আসবো ঠিক করলাম। একটা উত্তরপ্রদেশের দিক থেকে, পাঞ্জাবের দিক থেকে দুটো, হরিয়ানার দিক থেকে একটা, রাজস্থানের দিক থেকে একটা, এই 5টা রাজপথ ধরে আমরা দিল্লির দিকে যাত্রা শুরু করলাম। সরকার তখন বললো আমরা ঢুকতে দেবো না। তখন তারা রাস্তার উপরে লাঠি চালালো, জল কামান চালালো। তারপরে যখন আটকাতে পারলো না, তার রাস্তা কেটে দিল। হাইওয়ে জানেন, 3 ফুট করে লম্বা করে কেটে দিল, যাতে আমাদের ট্রাক্টর বা গাড়ি সেটা ক্রস করতে না পারে। কিন্তু কৃষকদের উদ্যম এত ছিল যে কৃষকরা সেখানে গিয়ে নিজেরা আবার সেই গর্ত বন্ধ করে দিয়ে তার উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে তারা এগুতে লাগলো। তখন সরকার বলল দিল্লিতে ঢুকতে দেবো না। আমরা বললাম আমরা মারামারি করতে আসিনি, আমার দাবি জানাতে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা অহিংসা পদ্ধতিতে আমরা এসেছি, অহিংসা আমরা থাকবো। সুতরাং যেখানে আটকে দেবে আমরা সেখানে বসে যাবো। এইটা ঘোষণা করলেন। শান্তিপূর্ণ আন্দোলন হলে আমরা জিতবো, অশান্তিপূর্ণ আক্রমণ হলে সরকার আক্রমণ করে ভেঙে দেবে। এটাই ছিল আমাদের শুরু থেকে নির্দিষ্ট দৃশ্য। সেই জন্য প্রায় 500 কাছাকাছি সংগঠন গোটা ভারতবর্ষের 5টা রাজপথ ধরে তারা দিল্লির দিকে যাত্রা শুরু করলো। এবং তারা দিল্লির কাছাকাছি যখন পৌঁছলো, দিল্লি ঢোকার মুখে, প্রবেশ মুখে, সিঙ্গু বর্ডার, তারপরে হচ্ছে গিয়ে শাহজাহানপুর বর্ডার, এদিকে গাজীপুর, উত্তরপ্রদেশ গাজীপুর বর্ডার, তারপরে হরিয়ানার একটা বর্ডার, এই 5টা জায়গায় যেখান দিয়ে ঢুকবে সেই রাস্তাগুলো আগে সরকার কি করলো, দেওয়াল তুলে দিল। ভাবতে পারেন, প্রায় 3 ফুট চওড়া সিমেন্টের কংক্রিট দেওয়াল তুলে দেওয়া হলো, সে যাতে আমরা রাস্তা ক্রস করে যেতে না। আগে তো রাস্তা কেটে দিচ্ছিল, এখন দিল্লি ঢোকার রাস্তায় কংক্রিট তুলে দেওয়া হলো। তারপরে আমাদের গাড়ি, আমাদের জনগণ যেতে পারলো, আমরা সেই কংক্রিটের উল্টো দিকে আমরা বসে গেলাম। তারপরে ইতিহাস, ভারতবর্ষের দুনিয়ার ইতিহাস। প্রায় 384 দিন, 384 দিন আমরা সেই সেখানে বসেছিলাম 5টা 6টা পয়েন্টে। এবং সেখান থেকে আমরা বলেছিলাম আমাদের দাবি না মানলে আমরা উঠবো না, যে করেই হোক। আমরা অহিংস আন্দোলনে বিশ্বাস করি, আমাদেরকে তোমার প্রভোগ করে আন্দোলন ভাঙতে পারবে না। এবং আমরা জানতাম চাষিদের একটা বড় অংশ কিন্তু আমরা বলেছিলাম আমরা, তুমি যাই বলো, আমরা কৃষক, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আছি, আমরা শান্তিপূর্ণভাবে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এমএসপি দাবি আদায় হবে, এবং 3টে কালা কানুন যতক্ষণ না প্রত্যাহার হবে, আমরা এখান থেকে উঠবো না। এই দৃঢ়তা কল্পনাও করতে পারেন না। কৃষকরা যে কত মজবুত হতে পারে, ভারতবর্ষের ইতিহাসে কৃষকরা দেখিয়ে দিয়েছিল। 335 সর্দিতে যেখানে এমন ঠান্ডা, আপনি ঘরে থাকতে পারছেন না, 0 ডিগ্রি, আমরা সেখানে সবাই রাস্তায় বসেছিলাম। 46 ডিগ্রি টেম্পারেচারে আপনি এসিতে থাকতে পারছেন না, কিন্তু আমরা সেখানে বসেছিলাম। বর্ষা 20 দিন 22 দিন লাগাতার আমরা উঠিনি। কৃষকরা এত দৃঢ় ছিল সংকল্পের, যে তারা যেমন তাদের দাবি দৃঢ়তা ছিল, তেমনি একতা ছিল। এরকম একতাও আমরা কোনো গণতান্ত্রিক আন্দোলনে এর আগে দেখাতে পারি। সেই জন্য এই ঐক্যবদ্ধ দৃঢ় দাবি, এইগুলো নিয়ে দীর্ঘ সংগ্রাম করা, এটাই আমরা, আমাদের পথ ছিল, এবং সেই পথই আমরা চলেছি। গোটা দেশের সমর্থন যত দিন গেছে, অসংখ্য সমর্থন পেয়েছি। আমরা কৃষকরা লড়ছো, ক্ষেত মজুররা, কৃষক, আমরা দেখলাম আস্তে আস্তে মজুররা সমর্থন করতে লাগবে।
শ্রমিকরা মিছিল করে আসতে লাগলো। তারপর থেকে শ্রমিকরা প্রত্যেকটা অ্যাকশনে, ট্রেড ইউনিয়ন, 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, তারা আমাদের সমর্থন করেছে। বুদ্ধিজীবীদের সংগঠন, অধ্যাপক, টিচার, লেখক, সাহিত্যিক, ছাত্র, যুব, মহিলারা তো ছিলই। ছাত্র, যুব এবং মহিলা সংগঠনগুলো আমাদের এত ব্যাপক সমর্থন নিয়ে এত দীর্ঘস্থায়ী আন্দোলন, যাই মোদীকে বাধ্য করেছিল তার মাথা নত করতে এবং এই আইন প্রত্যাহার করতে। আচ্ছা, এবার একটু অন্য ইয়েতে আসি। ব্যাপারটা হচ্ছে বলুন, বলুন। কন্ট্রাক্ট ফার্মিং এর ব্যাপারটা, মানে মানে এখন তাহলে কি আশা করা যায় যে মানে চিন্তামুক্ত হওয়া গেছে? না, না, ওই সরকার তো কিছু নীতি পরিবর্তন করেনি। যা ওয়াদা করেছে সেই ওয়াদা ভঙ্গ করেছে। প্রথমেই তো মনে আছে আপনাদের, সরকারে এসেই 3 মাসের মধ্যে একটা অর্ডিন্যান্স ছিল, ল্যান্ড অ্যাকুইজিশন অর্ডিন্যান্স। অর্থাৎ কৃষকের জমি কৃষকের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, আর 2013-এ যে প্রতিশ্রুতি দেওয়া ছিল তাকে জিজ্ঞেস করা হবে, তার দাম ঠিক দেওয়া হবে, সোশ্যাল অ্যাসেসমেন্ট করা হবে, এসব যে ছিল বাতিল করে দিয়ে বললো কিছুই থাকবে না। যখন সে ব্রিটিশ আমলের মতন কালেক্টর গিয়ে জমি নিয়ে নেবে, সেই অর্ডিন্যান্সের বিরুদ্ধে দিয়ে আমাদের আন্দোলন শুরু। এবং সেই আন্দোলন করতে গিয়ে একটা সংগঠন গড়ে ওঠে, যার নাম ভূমি অধিকার আন্দোলন। সেই আন্দোলনে প্রায় 50টা সংগঠন একপাট্টা হয়, হয়ে আমরা প্রায় 3 বছর ধরে লাগাতার আন্দোলন করি। মোদী পার্লামেন্টে বারবার চেষ্টা করেও পাশ করাতে পারেনি। আমরা সমস্ত পার্টির সঙ্গে, সমস্ত এমপিদের সঙ্গে আমরা দলে দলে দেখা করেছি, তাদের অনুরোধ করেছি, এবং তাদের অনুরোধে শেষ পর্যন্ত তারাও বিরোধিতা করার ফলে ওই আইন পার্লামেন্টে পাশ করতে পারেনি। শেষ পর্যন্ত 3 বছর পরে ওই আইনটা স্বাভাবিক মৃত্যু হলো, তুলে নিতে বাধ্য অর্ডিন্যান্সটা। তারপরে সেকেন্ড আক্রমণ এলো এই এমএসপি না দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে 3টে কালা কানুন, কৃষিকে সম্পূর্ণভাবে কর্পোরেটাইজেশন করা কৃষির, সেইটাই হচ্ছে গিয়ে মূল লক্ষ্য। যে আমাদের কৃষক আর কৃষক থাকবে না, কর্পোরেটরা কৃষক হয়ে যাবে, আর কৃষকরা হয়ে যাবে কর্পোরেটের হাতের পুতুল, তাদের ক্রীতদাস। আচ্ছা হান্নান সাহেব, এবারে একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আমরা জানি যে কৃষকদের জন্য যে যে ফেসিলিটিগুলো দেওয়া হয়, যেমন ঋণ মুকুব বা এই বিভিন্ন ধরনের যে ওয়েভার, এইগুলো সাধারণত একটা ধারণা, আমি জানি না কিছু, কিন্তু তার সত্ত্বেও হচ্ছে একটা ধারণা যে এটার যে বেনিফিশিয়ারি সাধারণত বড় বড় কৃষকরা হয়ে থাকেন। এই যে কৃষক আন্দোলনটা হলো, এটা কি ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আন্দোলন, না বৃহৎ চাষিদেরও একসঙ্গে আন্দোলন? না, এটা ছিল, এটাই হচ্ছে একটা সামগ্রিক কৃষক আন্দোলন। যেমন ক্ষেত মজুর, গরিব চাষি, মাঝারি চাষি যেমন এর মেরুদণ্ড ছিল, তেমনি ধনী চাষি যারা, প্রাইসটা হচ্ছে, যার উদ্বৃত্ত থাকে তারাই প্রাইস দ্বারা বেনিফিট। মাঝারি চাষি, গরিব চাষির উদ্বৃত্ত তো কম বাজারে, কিন্তু ধনী চাষির হচ্ছে উদ্বৃত্ত বেশি। তারাই হচ্ছে মান্ডিতে বিক্রি করে তার ফসল দাম পেত। সেই জন্য ধনী চাষিরাও এই আন্দোলন আসে, যার জন্য এই আন্দোলন সার্বিক কৃষক আন্দোলন, কোন একটা অংশের কৃষক না। এবং আমরাও মনে করি যে সেটা উচিত ছিল। কারণ আজকে কৃষকের সঙ্গে যেমন পুঁজিবাদের দ্বন্দ্ব, ক্ষেতমজুরের সঙ্গে যেমন সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব, আমরা দেখলাম আমাদের দেশের ধনী কৃষকের সঙ্গেও পুঁজিবাদী সাম্রাজ্যবাদের একটা দ্বন্দ্ব ডেভেলপ করছে। এই দ্বন্দ্বটাকে কাজে লাগানো উচিত বলে মনে করি, এবং আমরা তাদের সকলকে সঙ্গে নিয়ে এই আন্দোলন চালাই। সেই জন্য এই আন্দোলনে সবাই ছিল। তবে মূলত তার শক্তি যা ছিল, সেটা হচ্ছে তলার দিকের মানুষ যারা, লক্ষ লক্ষ তার ধনী কিষাণ হয় না, লক্ষ লক্ষ গরিব কিষাণ, মাঝারি কিষাণ, তারা এর আন্দোলন ছিল। এবারে আর এই পশ্চিমবঙ্গ, আন্দোলন সেই জন্য ঐতিহাসিক। এবারে একটু পশ্চিমবঙ্গের প্রসঙ্গে আসি। এই যে আপনি এতক্ষণ ধরে যে যে অঞ্চল দিয়ে এই কৃষকদের দিল্লিতে ঢোকার কথা বলছেন, সবই হচ্ছে দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চল। কিন্তু এই এই বৃত্তের বাইরের যে স্টেটগুলো আছে, যেমন পূর্ব ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, এই সব অঞ্চলের যে কৃষকদের পার্টিসিপেশন কিরকম ছিল? এই আন্দোলনটার মূল শক্তি ছিল পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, যারা এই অবস্থানগুলোকে শক্তিশালী করেছিল, বাঁচিয়ে রেখেছিল দিনের মানে পর এটা, দিন থেকে। এটা কি জিওগ্রাফিক পাঞ্জাব কারণে? সবচেয়ে বেশি। না, বলছি না, এটা কি? না, বলছি সে তো বটেই। না, সবচেয়ে ইমিডিয়েট যে লোকসান, এই মান্ডি উঠে গেলে সবচেয়ে ক্ষতি হয়ে যাবে। আমাদের অন্য জায়গায় তো কোনো মান্ডি নেই, শুধু আসাম, এই পশ্চিম, সরি সরি,
পাঞ্জাব হরিয়ানা আর উত্তরপ্রদেশ পশ্চিমে মান্ডি ছিল। সেই জন্য ইমিডিয়েট লস যেটা হতো এইটা ওদের ছিল, যার জন্য ওদের রিয়াকশনটা ভায়োলেন্ট ছিল। তার সঙ্গে সঙ্গে বাকি যে দাবি দেওয়া সেগুলো আমাদের ছিল। সেই জন্য আমরা দেখেছি যে এই আন্দোলনের মেরুদণ্ড ছিল পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা। তার সঙ্গে সঙ্গে রাজস্থান মধ্যপ্রদেশ এবং আশপাশের রাজ্যগুলো থেকেও কৃষকরা তাকে যোগ দিয়েছে। দূরে পক্ষে এত মানুষ আসা সম্ভব নয় ভারতবর্ষে, এত বিশাল দেশ, না, সে দেশ তো না ঠিকই, মহাদেশ। সে তো কিন্তু ঠিকই। তারা এসছে, আহ, সেখান থেকে কিন্তু কৃষকরা এসছে 500 700 400 এসে এক সপ্তাহ থেকে যাবার চলে গেছে। আবার 15 দিন পরে আরেকটা গ্রুপ এসছে, তামিলনাড়ু থেকে এসছে, কেরল থেকে এসছে, পশ্চিম বাংলা থেকে, আসাম থেকে এসছে, বিহার থেকে, তো বিহার তো ডাইরেক্ট ছিলই। তো এসলে এসছে তারা, কিন্তু তারা এই আন্দোলনের সাপ্লিমেন্টারি ফোর্স ছিল। এবং আমরা বলেছিলাম এই আন্দোলনটা সর্বভারতীয় করতে হবে। কেন্দ্রকে ঘিরে যখন আমরা আন্দোলন করব, তখন তোমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই আন্দোলনটাকে ছড়িয়ে দাও, এটাই ছিল আমাদের কৌশল। সেই জন্য আমার 3টে ভারত বন্ধ দেখেছি, 3বার ভারতবর্ষ একটা আন্দোলনকে কেন্দ্র করে। ভারতবর্ষ হয়েছে সমস্ত ভারত অচল হয়ে গেছে, স্কুল কলেজ হাসপাতাল থেকে শুরু করে কল কারখানা বাজার অচল হয়েছে। কিন্তু সেটা তো কৃষকরা করেনি। কৃষকের বাইরে যারা শ্রমিক, মধ্যবিত্ত, কর্মচারী, ছাত্র, তারাই বনগুলো সফল করেছে। তাহলে এই যে আঘাতগুলো সরকারের উপর যখন আমরা, এসকেএম এর ডাকটা হয়ে গেল জনগণের কাছে একটা, যে কোনো সময় এসকেএম ডাক দেবে, মানুষ রাস্তায় না। এবং দূরের যারা তারা হচ্ছে গিয়ে তারা তাদের রাজ্যে জেলায় প্রদর্শন করে জনমত তৈরি করা, এবং এই আন্দোলনের মূলত এই আন্দোলনকে নৈতিক সমর্থন দেওয়া, আর্থিক টাকা পয়সা তুলে এখানে পাঠানো, এখানে এতদিন ধরে মানুষকে বসে থাকা, খাওয়ানো, নানান রকম প্রয়োজন সেগুলোকে মেটাবার জন্য তারা কাজ করে। মেটেরিয়ালি তারা সাহায্য করেছে, সলিডারিটির সাহায্য তারা করেছে। আবার কিছু কিছু এসছে, সব রাজ্য থেকেই মানুষ এসছে, তারা সংখ্যায় এসছে, হয়তো 300 400 এলো, আবার এক সপ্তাহ বসে আবার চলে গেল, এরকম হয়েছে। তারা পার্টিসিপেট করেনি এটা ঠিক না, কিন্তু মূল আন্দোলনটা হয়েছে উত্তর ভারতের উত্তর 5টা 6টা রাজ্য, যেটা কাছে, যারা একদিন দুদিনের মধ্যে এসে পৌঁছতে পারে, আচ্ছা, ট্র্যাক্টর এইখানে নিয়ে যারা এসছে এইখানে হাজার হাজার। এইখানে এইখানে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। উত্তর ভারতীয়, মানে বেসিক্যালি যেটা উত্তর ভারতীয় আন্দোলন, আমাদের হাতে সময় খুব কম, তাই এর মধ্যে একটা ব্যক্তিগত প্রশ্ন করে ফেলি। সেটা হচ্ছে যে আন্দোলনটা উত্তর ভারতীয়, কিন্তু একজন পূর্ব ভারতীয় তার একদম নেতৃত্বে থাকলেন, যিনি হাওড়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, প্রথমে মাদ্রাসা শিক্ষা, তারপরে প্রেসিডেন্সি কলেজে আহ, থেকে পাশ করা, পলিটিক্যাল সায়েন্সের একজন ব্যক্তি। উত্তর ভারতের যে একটা কৃষক আন্দোলন, যেটা বেসিক্যালি যেভাবে বললেন, এটা কি করে সম্ভব হলো? কেন সম্ভব হলো, আমার নিজের তো নিশ্চয়ই একটা বড় ভূমিকা ছিলই, কিন্তু এটা সংগঠনকে সেই আন্দোলনমুখী করে গড়ে তোলার যে ভূমিকা, সেইটা এককভাবে না, সমগ্র সংগঠনকে এক জায়গায় জড়ো করা। এবং সেই কাজ করার ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহৎ কৃষক সংগঠন হচ্ছে সারা ভারত কৃষক সভা, এবং আমি ছিলাম তার সারা ভারত জেনারেল সেক্রেটারি। অল ইন্ডিয়া কিষাণ সভার আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। এবং সেই অল ইন্ডিয়া কিষাণ সভাকে প্রথমেই আমার এই আন্দোলনে সংহত করেছি, অংশগ্রহণ করা, এবং তাদেরকে দিয়ে রাজ্যে রাজ্যে তাদের সঙ্গে সংযোগ ঘটিয়ে দিয়ে আমার একটা ব্যাপক ঐক্য গড়ার চেষ্টা করেছি। আমরা বলেছিলাম এখন আন্দোলন হবে নতুন টাইপের আন্দোলন। আমরা এটাকে বলি ইস্যু ভিত্তিক আন্দোলন, শ্রেণী ভিত্তিক না। একটা সময় আমাদের আন্দোলন ছিল, এখনো আছে, ভূমিহীনকে জমি দেওয়া, জমি উদ্ধার করা, জমি দখল করার আন্দোলন, আদিবাসীদের পাহাড় জঙ্গল কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা, এসব আন্দোলন আগেও ছিল, এখনো আছে এগুলো। কিন্তু তার সঙ্গে সঙ্গে সর্বভারতীয় একটা বড় আন্দোলন, একটা বড় আন্দোলন হলে কি হয়, সরকারকে একটা বড় আঘাত দেওয়া যায়, যেমন তেমনি বড়। আবার প্যান্ডামিক আসার পর বললো বাড়ির বাইরে কেউ বেরোতে পারবে না, তার ফলেও আন্দোলনগুলো ক্ষতিগ্রস্ত হলো, সেসব আপনারা জানেন। এইরকম একটা অবস্থায় আমরা কৃষকরা বললাম আমরা এমনিই মরছি, আমরা লড়াই করে নেবো। আমরা বললাম আমরা প্যান্ডামিক মানিনি, যা হয় হবে, আর আমরা যাব। আর সেই এক দৃঢ়তা নিয়েই আমরা কিন্তু আ- সেখানে কৃষক সভা, এই সংযুক্ত কৃষক মোর্চাকে গাইড করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছে। এবং সেই জন্যই আন্দোলন, এই যেমন মিটিং ডাকা, সর্বভারতীয় সংগঠন করা, এসকেআই এসকেএম গড়ে, এআইকেএসসিসি গড়ে তোলা, তারপর এসকেএম গড়ে তোলা, তার মধ্যে একটা বড় ভূমিকা থাকার ফলে আমার একটা স্বাভাবিক
ন্যাচারাল অ্যাকসেপ্টেন্স ঠিক আছে, এই ঠিক আছে। আন্দোলনে হয়েছে। আর এটা আর শুধু এইভাবেই হয়। আর ছোট্ট একটা প্রশ্ন করে আজ অনুষ্ঠানটা শেষ করছি। এই কৃষক আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গে কৃষকদের মধ্যে কিরকম কি প্রভাব পড়েছে বলে আপনার মনে হয়? ছোট্ট করে বলুন না, এই 1 মিনিটে। এটা হচ্ছে, আমরা বারবার বলেছি, পশ্চিমবাংলার কৃষকদের বলেছি যে তোমরাও, পশ্চিমবাংলার কৃষক আন্দোলনের ঐতিহ্য আছে, অনেক বড় বড় লড়াই আছে। এইরকম একটা বড় লড়াই যখন হচ্ছে, একে কেন্দ্র করে রাজ্য বড় লড়াই হওয়া উচিত। কিন্তু আন্দোলন হয়েছে, সেই যা হয়েছে আমি বললাম সহযোগিতামূলক, সলিডারিটি মুভমেন্ট হয়েছে। কিন্তু যে অ্যাকশন মূলক আন্দোলন হওয়া উচিত ছিল, আমিও তাতে খুশি হতে পারি। পশ্চিমবাংলায় আরো বড় আন্দোলন, যেহেতু এত আন্দোলনের ইতিহাস যাদের আছে, তারা আরো বড় আন্দোলন করে। যদি আন্দোলনের উপর আক্রমণ আছে, একটা ফ্যাসিস্টিক আক্রমণ চলছে, গণতন্ত্র বলে কিছু নেই, কৃষকরা মার খাচ্ছে, খুন হচ্ছে, অসুবিধার মধ্যেও, কিন্তু তার মধ্যেও যে মানে আন্দোলন, আমি বলেছিলাম সেই দিন কৃষক সম্মেলনে গিয়ে, যে আমরা যেগুলো পশ্চিমবাংলায় করছি, এগুলো কর্মসূচি। কর্মসূচি হলে হবে না, সংগ্রাম করতে, কর্মসূচি আর সংগ্রাম এক না। কর্মসূচি একটা মিটিং এ বসলাম, ঠিক করলাম একটা মিছিল করব, একটা পোস্টার মারবো, একটা সেমিনার করবো, এগুলো কর্মসূচি। আর আন্দোলন হচ্ছে গিয়ে শত্রুপক্ষকে এমন আঘাত করা, যে আঘাতে সে কমজোর হবে, সে পেছু হান্নান হটবে, সাহেব, এবং হান্নান বন্ধু সাহেব, সমাজের মধ্যে উৎসাহ আহ, সৃষ্টি হবে। আমার সময় সেটাই হচ্ছে একদম আমাদের পথ। আমার সময় একদম শেষ হয়ে গেছে। আপনাকে হুম। অশেষ ধন্যবাদ। আপনি যেভাবে জিনিসটাকে একাডেমিক্যালি এবং সোশ্যাল বা অন্যান্য পার্সপেক্টিভ থেকে যেভাবে ব্যাখ্যা করলেন, এর জন্য অনেকেই উপকৃত হবেন যারা অনুসন্ধিৎসু ব্যক্তি। আপনাকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানটা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ভবিষ্যতে আবার দেখা হবে। ভবিষ্যতে আবার দেখা হবে। ঠিক আছে।